বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এবার সুখবর দিলেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সন্ধ্যার পর থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ের প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় এই সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে বলেও জানান অনিন্দ্য ইসলাম। বলেন, বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন, তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে। একটু স্বস্তির পর আবারও গ্যাস সংকট তীব্র হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ টার্মিনালে ভিড়তে না পারায় কমেছে গ্যাস সরবরাহ। চট্টগ্রামে কর্ণফুলী গ্যাসের কর্মকর্তারা জানান, সাগর উত্তাল থাকায় টার্মিনালে নতুন এলএনজি কার্গো যুক্ত করা সম্ভব হয়নি। নতুন কার্গো যুক্ত না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এ কারণে সোমবার বিকেল থেকে চট্টগ্রামের মহেশখালীতে সামিটের টার্মিনাল থেকে সরবরাহ নেমে এসেছে প্রায় 20 কোটি ঘনফুটে। সব মিলিয়ে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ হচ্ছে প্রায় 50 কোটি ঘনফুট। কর্মকর্তারা জানান, পূর্ণ ক্ষমতায় চালুর প্রস্তুতিতে থাকা টার্মিনালটি 48 ঘন্টার জন্য বন্ধ রাখা হবে। এতে সরবরাহ আরও কমার আশঙ্কা রয়েছে। পাশাপাশি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে চাপ তৈরি হওয়ায় বাড়ছে লোডশেডিং। না চলাতে সংসার, না চলাতে গাড়ি ইনকাম, না কিছু দিতে। আজ কতদিন ধরে, এর আগে আবার কতদিন বন্ধ আছে গ্যাসের পেট্রোল পাম্প। কালকে মনে করেন 8-10 ঘন্টা পরে গ্যাস হয়েছে, রাতের 10টা-11টা বাজে গ্যাস হয়েছে। আজকে এই পর্যন্ত গ্যাস পাইতেছি না স্যার। সকাল 7টা থেকে অপেক্ষা করতেছি, এই পর্যন্ত সকাল 7টা থেকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি, গ্যাস পাচ্ছি না। সিরিয়ালে প্রচুর গাড়ি। 10 তারিখ দুপুরের পর থেকেই গ্যাসের চাপটা অটোমেটিকলি লাইনের থেকে কমে গেছে। এই অবস্থায় রাত্রেবেলা গ্যাস আছে 10টার পরে, ওই সকাল ভোর 7টার দিকে আবার সেম একইভাবে চলে যায়। নরসিংদীতে অ্যাপেজ সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকা প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন গাড়ি চালকরা। বুধবার সকাল 9টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, অ্যাপেজ সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন চালকরা। এর প্রতিবাদে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার চালক মহাসড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গুজব রটালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানান, ভারতের সাথে সম্পর্কের যে কোনো জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভির অভিযোগ, ফ্যাসিস্টদের খুশি করতে একটি রাজনৈতিক দল ৭১কে মুছে ফেলতে চাইছে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত মাহিল ইসলামের রিপোর্টে। বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও দলটির রাজনৈতিকভাবে ফিরে আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জানান, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব। আশ্বাস দেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। আর কোনো প্রশ্ন? সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন যারা এগুলো ছড়াচ্ছে? গুজব কানে আসে নাই, সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ইতিবাচক অবস্থানের কথাও জানান মন্ত্রী। বলেন, দুই দেশের মধ্যে যে কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন।
আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে কাজ করছে সরকার। যুব বা যুব নারী উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে সহজে লোন পেতে পারে সে বিষয় নিয়ে আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। এর আগে সকালে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী পতিত আওয়ামী লীগ সহ বর্তমান বিরোধী দল জামায়াত ইসলামীকে নিয়ে সমালোচনা করেন। ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে এবং এই ৭১ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। তার অভিযোগ, জিয়া পরিবারকে ধ্বংস করতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল অপচেষ্টা চালিয়েছে। শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি, কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই, না তার পিতার, তার না নিজে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। হালাল পণ্য নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা বিস আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মাসখানেকের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে ইউরোপীয় ইউনিয়নের সাথে। এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন হলেও বাংলাদেশের অংশগ্রহণ মাত্র $1 বিলিয়নেরও নিচে। এ খাতে সম্ভাবনা থাকার পরও পিছিয়ে বাংলাদেশ। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা, এবং সেই প্রবেশাধিকার অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। 24 জুলাইয়ে আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশনা দলীয় নেতাকর্মীদের পৌঁছে দিতেন ওবায়দুল কাদের। সেই নির্দেশনা অনুযায়ী দমন পীড়ন করেছে আওয়ামী ক্যাডাররা। ফলে জুলাই মানবতা বিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও দায় আছে। কাদের, আরাফাত এবং যুব ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা এক মামলায় এমন যুক্তিতর্ক তুলে ধরেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রসিকিউশনের দাবি, আন্দোলন তুঙ্গে থাকাকালে সরকার ও দলের শীর্ষ পর্যায় থেকে আসে একের পর এক নির্দেশনা। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে এই দমনপীড়নের পরিকল্পনা ও নির্দেশনার কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা ও তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একাধিক ফোন আলাপে উঠে আসে দলীয় নেতাকর্মী, এমপি মন্ত্রীদের নির্দেশনার চিত্র। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আন্দোলন দমনের নির্দেশনা ও বাস্তবায়নে ভূমিকার অভিযোগে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে এই মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। বুধবার ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে তিনি বলেন, জুলাইয়ের হত্যাযজ্ঞে ব্যক্তির পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও দায় রয়েছে। তৎকালীন আওয়ামী লীগের সেই দুষ্কৃতিপরায়ণ নেতৃবৃন্দ, সেই কারণে তাদের যেমন বিচার হওয়া উচিত, ওই দলটিরও সেইভাবে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তারা যে এতগুলো স্বপ্ন ধূলিসাৎ করেছে, এতগুলো স্বপ্ন যে তারা মৃত্যু ঘটিয়েছে, এতগুলো মানুষকে তারা পঙ্গু করে দিয়েছে, এই জন্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এদিন সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে কি প্রক্রিয়ায় ও কতটুকু বন্টন হবে, রায়তে স্পষ্ট করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সম্পত্তি বাজেয়াপ্তির যে আদেশ ছিল সেগুলো আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। না পারার কারণ হচ্ছে আমাদের যে রুলস অফ প্রসিডিউর আছে অথবা আমাদের আইন যেটা আছে, সেই আইনে কারোর সম্পত্তি, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তির বিধান আছে এবং জরিমানার বিধান আছে, ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে। কিন্তু
এই ক্ষতিপূরণটা আদায়ের যে প্রক্রিয়া অথবা যে সম্পত্তিটা বাজেয়াপ্তির যে প্রক্রিয়া সেটি আমাদের রুলস অফ প্রসিডিউরে নাই। যুক্তিতর্কে চায়না রাইফেল, পিস্তল, শটগান, এলএমজি, এসএমজি ও রিভলভার সহ বিভিন্ন অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহারের তথ্য তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, আন্দোলনকারীদের দমনে 7.62 মিলিমিটার গুলি ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন এবং শুধু দলকে বিপর্যস্ত না, তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশে 1400 মানুষ শহীদ হয়েছে। পানিল মারুফ, ৭১, ঢাকা। সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার তার স্ত্রী এবং গৃহপরিচাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডাকাতি বা ব্যক্তিগত শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমেদ সুজাদ। সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা। খুব সকালে হঠাৎ করেই এই বাড়ি থেকে ভেসে আসে চিৎকার চেঁচামেচি। খবর পেয়ে আসে পুলিশ। পরে ভবনের দ্বিতীয় তলা থেকে প্রবীণ ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনা বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজন ও আশপাশের বাসিন্দারা জানান, আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম এলাকার অত্যন্ত পরিচিত ও শান্ত স্বভাবের ছিলেন। তাদের সব সন্তান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। ওনার আগে এখানে আর কোনো বসতি ছিল না, এটা টিলা ছিল, টিলা এলাকা জঙ্গল ছিল, উনি প্রথম বসতি ছিল। এটা বলতে পারবো না আমরা তো আমাদের তো ছোট থেকে বড় হয়েছি ওনার মাধ্যমে, আমরা খুব আদর করছে, নানা রাখছি, খুবই আদর করছে। আমরা দিন ধরে দেখে আসছি যে উনি নিরীহ জীবনযাপন করছেন, উনি কারো সঙ্গে তেমন একটা বিরুদ্ধে জড়াতেন না। তার জীবনে গ্রামেও কোনো শত্রু নাই, তাই নলা মানে অমায়িক এক মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। ঘটনার পরপরই ঘটনাস্থলে আসে পিবিআই এর সদস্যরা। প্রাথমিক অনুসন্ধান শেষে মহানগর পুলিশ কমিশনার জানান, এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জের তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার মোটিভ যদি আমরা যে প্রাইমারি যদি ধারণা করি যে আমরা দেখলাম যে আরও যে কক্ষগুলি আছে এখানে আলমারি এবং এই ওয়ার্ড্রোব যেখানে আছে, এই আলমারি এবং ওয়ার্ড্রোবতে যে খোলা, মনে হচ্ছে যে এখান থেকে মূল্যবান সামগ্রী এখান থেকে সরানো হয়েছে। নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো রায়নগর এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের দাবি, অতি দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক করার। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। খুলনার রূপসায় একটি ইটভাটার ভেতরে ঢুকে ওই ভাটা মালিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর জানান, মঙ্গলবার রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত রূপসা ব্রিক্সে ঢুকে ভাটা মালিক ফখরুল শেখকে গুলি করে। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরই মধ্যে নিহতের বড় ভাই ফরহাদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে এবার চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম আদালতের কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, বুধবার সকালে হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় তাকে চট্টগ্রাম 2 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক লোকমান হাকিম 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডেভিড ইমনকে এর আগে ফটিকছড়ির হত্যা ও চাঁদাবাজির 2টি মামলায় 10 দিনের রিমান্ড দিয়েছিল আদালত। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন নাকচ করে দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি নিয়ে বুধবার এই আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি ডনের জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন। জামিন আবেদনে বলা হয়, ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেপ্তারি ফরওয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সাথে জড়িত ছিলেন না, তাই তাকে জামিন দেওয়া প্রয়োজন। এর আগে গত 9 আগস্ট রবিবার সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় আনন্দে উচ্ছ্বাসে ভাসছে তার নিজের জেলা ঠাকুরগাঁও। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল।
তানভীর হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1986 সালে আসেন রাজনীতিতে। 2 বছর পর 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হলে শুরু হয় নেতৃত্বের নতুন অধ্যায়। সেই চেয়ারম্যান থেকে বিএনপির মহাসচিব, দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বর্তমানে দায়িত্বে আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এবার রাষ্ট্রপতি পদে তার নাম আলোচনায় আসতেই তিনি হয়ে উঠেছেন উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু। সাম্প্রদায়িক যে আমাদের সমস্যাটা, আমরা আসলে মির্জা ফখরুলের মাধ্যমে কখনো আমরা এই সমস্যাটা ফেস করি নাই। ছোটবেলা থেকে ওনাকে আমরা চিনি, আসলে উনি লোক হিসেবে অনেক ভালো, শিক্ষক হিসেবে অনেক ভালো ছিলেন এবং আমাদের গার্ডিয়ান। ঠাকুরগাঁওবাসী মনে করেন দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও ত্যাগের কারণে মির্জা ফখরুল তাদের গর্ব। বাসিন্দারা আরও জানান, তিনি রাষ্ট্রপতি হলে তার অভিজ্ঞতা ও প্রজ্ঞায় সমৃদ্ধ হবে দেশ। বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, দেশের জন্য তার অনেক অবদান রয়েছে। ফখরুল রাষ্ট্রপতির আসনে উসীন হওয়া ঠাকুরগাঁও জেলার জন্য একটা ঐতিহাসিক প্রাপ্তি, আমরা সৌভাগ্যবান। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মির্জা ফখরুল পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দেশে ও বিদেশে পরিচিত। তিনি রাষ্ট্রপতি হলে এই পদের ভাবমূর্তি বাড়বে। একজন আলোকিত মানুষ, স্বচ্ছ রাজনীতিবিদ, শিক্ষক সমাজ, আমরা খুবই আনন্দিত। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যেই তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছেন। 5 মাস 6 মাসে যে কাজটি উনি করেছেন আর কারো পক্ষে এটি সম্ভব ছিল বলে মনে করি না, বিশ্বাস করি না। ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বঙ্গভবনের সম্ভাব্য যাত্রা, এখন সিদ্ধান্তের অপেক্ষায় পুরো ঠাকুরগাঁওবাসী। বনশ্রী হালদার, ৭১। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, থাকুন ৭১ সাথে।